সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়ছো সংস্কৃত নিয়ে, তোমাদের একটা টপিক রয়েছে ছন্দ নির্ণয়। ছন্দ, তাই তো? আগেও আমি ভিডিওতে আমি তোমাদের ছন্দ বিষয়ে আমি আলোচনা করেছি। আজকে আরো ডিটেলসে আমি আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, আমরা শুরু করি। শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা সংস্কৃত এডুকেশন এবং হিস্ট্রির নোট সাজেশন অনলাইন ক্লাস করতে চাও, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং সংস্কৃত কক্সা প্লে স্টোর থেকে এই অ্যাপটা তোমরা কিন্তু ডাউনলোড করে নাও। সেখানেই কিন্তু তোমাদের এই সমস্ত নোট সাজেশন অনলাইন ক্লাস সমস্ত কিছু সেখানেই কিন্তু পেয়ে যাবে। ওকে, তাই জন্য যদি ভালো করে প্রিপারেশন নিতে হয়, তাহলে তোমাদের জন্য একটাই অ্যাপ, সেটা হচ্ছে সংস্কৃত কক্সা। আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি এই সংস্কৃত কক্সা অ্যাপটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, চলো। তাহলে আগের দিন আমরা আহ, মানে ছন্দ স্ক্যান করা শিখেছিলাম, তাই তো? মানে আমরা কি কি ভাবে স্ক্যান করতে পারি সেটা আগের দিন আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখবো গণ। আজকে আমরা গণ বিষয়ে জানবো। ঠিক আছে, আমাদের গণ হচ্ছে কটা? গণ, টোটাল গণ হচ্ছে 10টি। কটা গণ? 10টা গণ। কি কি? 10টা গণ হচ্ছে ম, ন, ভ, য়, ত, স, জ, র, গ আর ল। এই হচ্ছে টোটাল আমাদের 10টা গণ। ওকে, কি কি গণ? গ, ল, ম, ন, ভ, য়, ত, স, জ, র, গ, ল। এই টোটাল হচ্ছে আমাদের 10টা গণ। এবার এক এক করে প্রত্যেকটা গণ আমরা দেখব। দেখো, গ গণ, গ মানে কি? গুরু। আমরা আগের দিন জেনেছি গুরু মানে কি? এই চিহ্ন একটা লম্বা দাগ। আর লঘু মানে ইউ। তাহলে এটা একদম সহজ। যখন একটা গুরু হবে, একটা বর্ণ যখন গুরু হবে, তখন একটা এরকম চিহ্ন দেবো, তখন বুঝবো যদি একটা থাকে তখন গ, আর একটা ইউ এর মতো যদি চিহ্ন থাকে তাহলে বুঝবো ল। ঠিক আছে, এই দুটো তো একদম সহজ বোঝা। সমস্যা যেটা হয় বাকি 8টা নিয়ে। এবার দেখো, যদি এইভাবে মনে রাখো তাহলে দেখবে একদম সহজ হয়ে যাবে। ওকে, দেখো, প্রত্যেকটা বাকি বাকি 8টাতে কিন্তু তিনটে তিনটে করে অক্ষর থাকবে। যেরকম গ আর লতে একটা করে অক্ষর, কিন্তু বাকি তিনটেতে তিনটে তিনটে করে থাকবে। যেমন প্রথমে আসি ভ গণে। ভ গণে কেমন হবে? যে যদি একটা বর্ণ গুরু হয় তাহলে হয়ে যাবে ভ। তাহলে একটা, তোমার তিনটে করে তো বর্ণ হবে, তাহলে একটা গুরু, বাকি দুটো কি হবে? লঘু। তাহলে হয়ে যাবে ভ। তারপরে আসি তগণ। তগণ কেমন হবে? দুটো গুরু, তাহলে বাকিটা কি হবে? আর একটা লঘু। তিনটে তিনটে করে থাকবে। তারপরে আসে ম, এক দুই, তা বাকি বাকি তিনটেই হচ্ছে তোমার গুরু, তাহলে হয়ে গেল মগণ। ক্লিয়ার? সেম জিনিস উল্টো দিকে করি। ইয়গণ। ইয়গণ কেমন হবে? ইয়গণ, এই প্রথমটা গুরু হচ্ছিল ভ, তাহলে এটা হবে প্রথমটা লঘু হচ্ছে য়, তার মানে বাকি দুটো গুরু। তারপরে আসি স্বগণ। স্বগণে কি হবে? তাহলে এক দুটো হচ্ছে লঘু, একটা গুরু। তারপরে আসে নগণ। নগণে তিনটেই লঘু। তার মানে দেখো, যদি একটা প্রথমটা গুরু হয় তাহলে ভ, যদি প্রথম দুটো গুরু হয় তাহলে ত, আর যদি তিনটেই গুরু হয় তাহলে ম। উল্টো দিকে প্রথমটা লঘু হলে এদিকটা লঘু আর এদিকটা গুরু, এই হিসাবে ধরবে। ঠিক আছে, এক প্রথমটা গুরু ভ, দুটো প্রথম দুটো গুরু ত, তিনটেই গুরু ম। প্রথমটা লঘু, প্রথমটা লঘু, তাহলে জ। দুটো, প্রথম দুটো লঘু, তাহলে হচ্ছে স। আর তিনটেই লঘু, সরি এখানে ভুল লিখলাম, তিনটেই লঘু, তাহলে হয়ে গেল ন। ঠিক আছে, তিনটেই লঘু হয়ে গেলে কি হবে? হয়ে গেল ন। বুঝতে পারলে? 1 2 3, 1 2 3 এভাবে মাথায় রাখবে, গুরু আর লঘু। ভতম ইয়সন, বা এভাবে মনে রাখতে পারো ভয়,
তস মন, যেভাবে তোমাদের ইচ্ছা সেভাবে মনে রাখতে পারো। ভয় তস মন, আমি এভাবে মনে রাখতাম, ভয় তস মন। মানে প্রথম এটা হচ্ছে গুরু, আর এটা হচ্ছে লঘু। মানে কি, প্রথমটা গুরু হলে ভ, প্রথমটা লঘু হলে ইয়, প্রথম দুটো গুরু হলে ত, প্রথম দুটো লঘু হলে স, তিনটে গুরু হলে ম, তিনটে লঘু হলে ন। বুঝতে পারলে? বলো তাহলে ক্লিয়ার? তাহলে ছটা আমরা বুঝলাম, আগে এই দুটো ছিল, তাহলে আটটা হলো, এখনো দুটো বাকি আছে জ্বর। এবার জ্বরটা কিভাবে দেখবো? তাহলে আমরা এখানে 4 5 6, এবার 7 নাম্বার জ। জ হচ্ছে যখন মাঝখানে গুরু হবে, মধ্যে গুরু মানে দুপাশে যদি লঘু থাকে, মাঝখানে যদি গুরু থাকে তাহলে হয়ে গেল জ। আর র তাহলে কি হবে, মাঝখানে লঘু হলে তাহলে হয়ে গেল র। তাহলে জ্বর মানে মধ্যে, জ্বর মানে মধ্যে, এটা মাথায় রাখবে। ভয় তস মন 1 2 3, ভয় তস মন 1 2 3, আর মাঝ জ্বর হচ্ছে মধ্যে, মানে জ হচ্ছে প্রথম, অর্থাৎ মধ্যে যদি গুরু থাকলে তাহলে জ, মধ্যে লঘু থাকলে র। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা যদি পুরোটা দেখি গণগুলো, প্রথমে কি আসলো, ভ, ভয়ে কি আসলো, একটা গুরু, তাই তো? বলো একদম, ভয়ে আসলো একটা গুরু। তারপর তারপরে দুটো গুরু, ততে দুটো গুরু, মানে আমাদের তিনটে তিনটে অক্ষর থাকবে, ওকে? তাহলে দুটো গুরু হলে একটা লঘু হবে। তারপর মতে তিনটেই গুরু, ঠিক আছে? এই পাশে আসি, ইয়তে লঘু, একটা লঘু, প্রথমটা লঘু, শতে দুটো লঘু, আর নতে তিনটেই লঘু। আর হচ্ছে তোমার জ, মধ্যে গুরু, আর হচ্ছে র, মধ্যে লঘু। ব্যাস হয়ে গেল। আর একটা অক্ষর যখন থাকবে, যদি একটা গুরু হয় তাহলে গ, আর যখন একটা বর্ণ হবে তখন হয়ে যাবে ল। বুঝতে পারলে? এইভাবে আমাদের গণ নির্ণয় করতে হয়। আশা করি বোঝা গেল। তাহলে টোটাল 10টা গণ যদি একটুখানি নিজেদের মতো করে করে নেবে, তাহলে দেখবে যে তোমাদের আর বেশি মুখস্থ করতে হয় না। 1 2 3, ভতম মানে ভাত মাছ, 1 2 3, ঠিক আছে? যশন, যশন 1 2 3, গুরু লঘু, যেভাবে মনে রাখতে পারো, ভয় তসমন, যেভাবে তোমাদের যেটা সুবিধা হয় সেভাবে মনে রাখবে, ঠিক আছে? এটা গেল তোমাদের গণ নির্ণয়। এবার তাহলে কিছু স্ক্যান করি, তাহলে আমরা বুঝতে পারবো, গণগুলো বসাতে পারবো নাকি। মাথায় রাখবে প্র্যাকটিস কিন্তু তোমাদের ভালো করে করতে হবে, তবেই কিন্তু তোমরা মানে পুরো ভালোভাবে করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো একটা স্ক্যান করি। কি বলছে, শুভগ সলিল, শুভগ সলিল অব গাহা পাটল সংসর্গ সুর বিহি, ধরো এইটুকুই করছি, ঠিক আছে? আমরা প্রথম কাজ আমাদের কি হবে বলো, যখন আমরা এভাবে লাইনটা লিখে নিলাম, প্রথম কাজ হবে তিনটে তিনটে করে আলাদা করা। প্রথম কাজ কি হবে, তিনটে তিনটে করে আলাদা করা, ওকে? তাহলে 1 2 3, একটা আলাদা করলাম, 1 2 3 আলাদা করলাম, 1 2 3 আলাদা করা, 1 2 3 আলাদা করলাম, 1 2 3 আলাদা করলাম, 1 2 3 আলাদা হয়ে গেল, ব্যাস, ঠিক আছে? এইভাবে আলাদা প্রথম করতে হবে, তিনটে তিনটে করে, ওকে? ধরো এখানে আর একটা বললাম, ধরো বন আছে, ঠিক আছে? এবার কথা আছে এখানে 1 2 3টে তো নেই, যখন তিনটে থাকবে না তখন কি করব, তখন এরকম ভাবে একটা একটা করে আলাদা করে দেবো, ওকে? যদি দেখা গেলো একটা আছে দুটো আছে তখন কিন্তু ওরকম ভাবে আলাদা হয়ে যাবে, ওকে? এবার এবার আমাদের মেন জিনিস স্ক্যান করা শুরু করতে হবে। প্রথমে কি আছে, হস্যু, আমরা কি জানি, অ, হস্যই, হস্যু আর রি, এই চারটে হচ্ছে কি লঘু,
তাই জন্য হস্যু আছে, তাই জন্য এটা হয়ে গেল লঘু। ভ, ভয়ের সাথে কি আছে? অ আছে, কিছু নেই মানে কিছু দেখা যাচ্ছে না মানে অ আছে, তার মানে এটাও হয়ে গেল লঘু। গ, গয়ের সাথেও কিছু নেই মানে অ আছে, তাহলে এটাও হয়ে গেল লঘু। তারপর স, এর সাথে কিছু নেই মানে এটাও হয়ে গেল লঘু। লয় হস্যি, এটাও হয়ে গেল লঘু হস্যিকার। আ, এইবার আছে আকার, যেহেতু এইগুলোর মধ্যে নেই আ মানে কি, তাহলে হয়ে গেল গুরু। তারপর ব, অ, তার মানে হয়ে গেল লঘু। তারপরে দেখো আ, গুরু, তারপরে আবার আ, গুরু, তারপরে কথা হচ্ছে বিসর্গ আছে, আমরা কি জানি সেটা গুরু হয়। চলো, তারপরে কি আছে? পাটল, পা, তাহলে এটাও গুরু। ট, এর সাথে অ আছে, এটা লঘু। ল, এর সাথে কি আছে? অ আছে, এটাও লঘু। সং, দেখো অনেশ্বর, অনেশ্বর বিসর্গ যুক্ত বর্ণ কি হয়? গুরু, তাহলে এটা গুরু হয়ে গেল। তারপরে স, এর সাথে অ আছে, তাহলে লঘু হওয়া উচিত ছিল, কিন্তু কি, এই দেখো রেপ রয়েছে, রেপ রয়েছে নাকি, মানে কি যুক্ত বর্ণ, আর যুক্ত বর্ণের আগের বর্ণ হয়ে যায় গুরু। আর গ এর সাথে কি আছে? অ আছে, তাই জন্য এটা হয়ে গেল লঘু। তারপরে হস্যু, হস্যু কি হবে? লঘু। র, অ আছে, লঘু। তারপরে ভি, তাহলে ভি এর সাথে কি আছে? বিসর্গ রয়েছে, তাই জন্য এটা আমরা কি জানি অনেশ্বর বিসর্গ গুরু হয়ে যায়, তাহলে হয়ে গেল গুরু। আর ধরো এটা আমরা যদি করে দেই, তাহলে ব, অ আছে, তাহলে হয়ে গেল লঘু। তারপরে ন, এর সাথে অ আছে, হয়ে যাবার কথা ছিল লঘু, কিন্তু কি, দেখো এটা হচ্ছে মানে শেষ বর্ণ, এই মানে এই লাইনের শেষ বর্ণ এটা, তাই জন্য এটা হয়ে যাবে গুরু। ঠিক আছে, যদিও আর একটু ছিল আমি আর লিখলাম না, আমরা মনে করি এই লাইন অব্দি শেষ, তার মানে আমরা কি করব, লাস্ট হয়ে গেল গুরু। ঠিক আছে, এইবার আসি আমরা এবার গণগুলো বসানোর পালা। এবার দেখো কি করে বুঝবো তিনটেই লঘু, আমরা কি জানি তিনটেই যদি লঘু হয় তাহলে হয়ে যায় ন, তাহলে এই গণটা হয়ে গেল ন গণ। তারপরে দেখো দুটো লঘু, তাহলে লঘু হচ্ছে দুটো আর একটা গুরু, তাহলে কোনটা আসলো? স, তাহলে দুই আসলো স। তারপর একটা লঘু, একে কি আসে? দেখো একটা লঘু আমাদের এভাবে দেখতে হবে, এক, এক মানে অন্তস্থ, ঠিক আছে। তারপরে কি একটা গুরু, বাকি দুটো লঘু, একটা গুরু, একটা গুরু কোথায় আছে? ভ, তাহলে হয়ে গেল এটা ভ। আবার দেখো দুটো গুরু, প্রথম দিকে দেখতে হয়, প্রথমে কি আছে ওটা দেখলেই চলবে, দুটো গুরু, তাহলে দুটো গুরু হয়ে গেল ত, ঠিক আছে। তারপর দুটো লঘু, দুটো লঘু কি হবে? দুটো লঘু হয়ে গেল স, ব্যাস স। তারপরে একটা লঘু, একটা বর্ণ লঘু হলে ইউ, মানে লঘু ল, আর একটা বর্ণ গুরু হলে গ, ব্যাস আমাদের স্ক্যান হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো কেমন ভাবে করতে হবে, আশা করি বোঝা গেল। চলো আর একটা দেখি। চলো দেখো, বলছে কি চলা, পাঙ্গাং, দৃষ্টিং, পৃষসি, বহুস, বেপতু মতিম। ঠিক আছে, চপল চপলা চপলা চপলাঙ্গম দৃষ্টিম স্পৃশসি বহুসা বেপথু মতিম। এবার আমরা প্রথম কাজ কি করব, কি বলেছিলাম প্রথম কাজ? তিনটে তিনটে করে ভাঙতে হবে, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, মাথায় রাখবে হর্ষ অনেশ্বর বিসর্গ এগুলোকে বর্ণ হিসাবে ধরবো না, যার সঙ্গে হর্ষ থাকবে তার আগের বর্ণ গুরু হবে, কিন্তু ওই হর্ষটাকে হর্ষযুক্ত বর্ণকে আমরা বর্ণ হিসাবে ধরবো না,
অনেশ্বর যুক্ত বর্ণকে, অনেশ্বরটাকে বর্ণ ধরবো না, বিসর্গটাকে বর্ণ ধরবো না। ওকে, তাহলে বহু স তিনটে, 1 2 3, তারপর 1 দুটো আছে, তাহলে আমরা কি করব, একটা একটা করে ভাগ করে নেব। ওকে, যখনই তিনটে হবে না তখন একটা একটা করে ভাগ করে নেব। এবার আমরা করব মানে মানে লঘু গুরু বসাবো। প্রথমে কি আছে, অ আছে, তাহলে অ মানে আমরা কি জানি, অ হস্যই হস্যু রি, এটা হচ্ছে লঘু, তার মানে অ আছে, তার মানে এটা হয়ে গেল লঘু। আ আছে, তার মানে আ হয়ে গেল গুরু। আবার আ আছে, আ মানে গুরু। তারপরে তারপরে দেখো যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের আগের বর্ণ গুরু হয়, ঠিক আছে, তাই গুরু হয়ে গেল। তারপরে আ আছে, তার উপর অনেশ্বর আছে, তার মানে এটা গুরু। তারপরে দয় রি, রিকার হওয়ার কথা লঘু, কিন্তু দেখো তার আগের বর্ণ যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের আগের বর্ণ হয়ে গেল গুরু, ঠিক আছে। আর এখানে অনেশ্বর আছে, তার মানে এটাও গুরু। ওকে, তারপরে কি আছে, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের আগের বর্ণটা গুরু হয়। তারপর এখানে কি আছে, রি, রি বর্ণটা আছে কি লঘু, তাহলে লঘু হলো, লঘু মানে ইউ। তারপরে শতে কি আছে, অ, তাহলে এটাও লঘু। শয় হস্যি, হস্যি মানে কি, এটাও লঘু। ব, বয়ে কি আছে, অ আছে, তার মানে এটাও লঘু। এটা কি, এটা হয় হস্যু, তাই জন্য হস্যু মানে কি লঘু, এটাও লঘু। ও শো ও, দেখো ও মানে কি চারটের মধ্যে তো পড়ে না, তার মানে এটা গুরু। তারপরে বে এ, এ মানেও গুরু, তাই তো, কারণ এই চারটের মধ্যে নেই। তারপরে হচ্ছে প, প মানে কি অ আছে, তার মানে এটা লঘু। থু, থয় হস্যু আছে, হস্যু মানে লঘু। তারপরে কি আছে, ম, অ আছে, তার মানে এটা লঘু। আর আমরা শেষ বর্ণ কিছু দেখারই দরকার পড়ে না, শেষ বর্ণ সবসময় গুরু হবেই, যদিও এখানে দীর্ঘিকার আছে তার মানে গুরু, অনেশ্বর আছে তার মানে গুরু, তার উপর শেষ বর্ণ গুরু তো হবেই। ক্লিয়ার? তার মানে এবার এক এক করে দেখি। প্রথমটা যদি আমরা এভাবে মাথায় রাখবো, ভয় তস মন, আর মধ্যে হচ্ছে জ্বর। ওকে, ভয় তস মন, দেখো ভালো করে বুঝবে, 1 2 3, এটা গুরু আর এটা লঘু। তাহলে কি বলছে, প্রথমটা গুরু, তাহলে এক হচ্ছে, সরি প্রথমটা লঘু, তাহলে এক, তাহলে একের মধ্যে দুটো পরে, তাহলে লঘু কোনটা, জ, তাহলে আমরা জ নেব। দেখো, এই দেখো প্রথমটা লঘু, ঠিক আছে। তারপরে তিনটেই কি গুরু, তাহলে গুরু সেকশনে দেখবো তিনটে হলে ম, তাহলে হয়ে গেল। দেখো একবার এখানেও দেখে নাও, এই দেখো তিনটে গুরু হলে ম। ওকে, তারপর তিনটে লঘু, তিনটে লঘু হলে কি নেবো, তিন লঘু, তাহলে লঘুর সেকশনে যাব, তাহলে ন, তাহলে হয়ে গেল দন্তান্ন। তারপর তাহলে এটা বলো দেখি কি হবে, প্রথম দুটো প্রথমগুলো দেখবে, প্রথম দুটো কি, প্রথম দুটো বলো, হ্যাঁ লঘু, তাহলে দুই এখানে তস, তাহলে লঘু কোনটা, এই স, তাহলে হয়ে গেল স। তারপর প্রথমটা দেখো এখানে কি হবে, প্রথমটা হচ্ছে গুরু, প্রথমটা গুরু হলে কি হবে ভগন। তারপরে ইউ শুধুমাত্র একটা আছে, তাহলে এটা হচ্ছে লঘু আর এটা গুরু, ব্যাস। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে। আগে এই জিনিসগুলো তোমাদের বুঝে নিতে হবে যে কিভাবে তোমাদের এই ছন্দগুলো আসছে, ঠিক আছে। চলো আর একটা দেখি, ধরো বললাম ন প্রভাত, প্রভাতরলং, ন প্রভাতরলং জ্যোতি রুদেতি বসুধা তলাত। এবার আমাদের প্রথম কাজ কি বলো, প্রথম কাজ হচ্ছে হ্যাঁ তিনটে তিনটে করে আলাদা করা, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1। দেখো আমি তোমাদের বলেছিলাম যার সঙ্গে হস থাকবে সেটাকে বর্ণ হিসাবে ধরবো না, ত মানে খণ্ডের ত, হস এইগুলোকে বর্ণ হিসাবে ধরবো না,
ঠিক আছে, এটা আগের বর্ণের সঙ্গে মনে রাখতে হবে। ওকে, খণ্ডের ত হস যার সঙ্গে থাকবে সেটাকে আমরা বর্ণ হিসাবে ধরবো না, মানে এটাকে আমরা বর্ণ ধরবো শুধু, এটাকে নয়। তার মানে এখানে একটাই বর্ণ আছে, বুঝবো? ক্লিয়ার? তার মানে এখানে একটাই বর্ণ রয়েছে। চলো এবার দেখি, এবার আমাদের নিয়ম কি, এবার হচ্ছে স্ক্যান করাটা। প্রথমে কি আছে, অ, অ মানে লঘু, কি সরি, অ মানে লঘু, কিন্তু কি দেখো আমিও ভুল করে দিচ্ছিলাম, এখানে আছে রফালা মানে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের আগের বর্ণ হয়ে গেল গুরু, তাহলে পয় রফালা, তাই তো? কি আছে অ, তাহলে অ মানে লঘু, ভয় আকার, আকার মানে কি গুরু, তারপর কি আছে ত, উচ্চার শুধু একটা অক্ষর ভাববে ত, অ আছে তাহলে লঘু, র, অ আছে লঘু, ল কিন্তু লয়ের সাথে অনেশ্বর আছে তার মানে গুরু, তার উপর যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের আগের বর্ণ গুরু হয়ে যায়। তারপরে দেখো জয় জাপালা ওকার আছে ও, ও মানে গুরু, কারণ আমরা লঘু কি কি জানি, অ হস্যই হস্যু রি, চারটে বর্ণকে লঘু জানি। তারপরে তি মানে কি ই হস্যই লঘু, রু রয় হস্যু লঘু, দে এ, এ মানে কি এরপরে এ তার মানে গুরু, হস্যই কি আছে তি ই, ই মানে হস্যই, হস্যই মানে কি লঘু, তারপরে ব এটাও তাহলে লঘু, সু, সু সু মানে হস্যু, হস্যু আছে তার মানে এটাও লঘু, ধা আ মানে গুরু, ত অ মানে লঘু, আর আমরা কি জানি হসন্ত বা তয় হস যার আগে থাকবে সেটা হয় গুরু, আর এমনিতে এটা শেষ বর্ণ তাই গুরু হয়ে যাবে, তারপরে আকার আছে তাই জন্য গুরু হয়ে যাবে। ওকে, এইবার আমরা দেখি যে কি কি তাহলে গণ আমাদের আসলো। মাথায় রাখবো একটা নিয়ম, ভয় তস মন, আর মাঝ মধ্যে জ্বর, জ্বর হচ্ছে মধ্যে, ওকে, জ্বর হচ্ছে মধ্যে, প্রথমটা গুরু তারপরেরটা লঘু। দেখো এখানে দেখো ভালো করে দেখো, মাঝখানে কি আছে লঘু আছে, ভালো করে দেখবে মাঝখানে লঘু রয়েছে, তাই তো, দুপাশে গুরু মাঝখানে লঘু, যদি মাঝখানে তার মানে জ্বর হবে, আর লঘু তার মানে কি হবে র হয়ে গেল। তারপর দেখো প্রথম দুটো কি আছে লঘু, তাহলে দুই মানে লঘু কোথায় স, তারপর প্রথমটা গুরু, বাকি দুটো লঘু, প্রথমটা গুরু, প্রথম মানে এক, এক মানে গুরু মানে ভ, তারপর আবার দেখো প্রথমটা গুরু, তারপর বাকি দুটো লঘু, প্রথম প্রথম গুরু তার মানে ভ, তারপর দেখো মাঝখানে দেখো প্রথম লঘু তারপরে গুরু তারপরে আবার লঘু, মানে মাঝখানটায় তোমার কি আছে গুরু রয়েছে, মাঝখানে গুরু, তাহলে মাঝখানে জ্বর, আর গুরু মানে জ, তাহলে প্রথমটা জ, তাহলে জ হয়ে গেল, আর শেষ বর্ণ কি হয়ে গেল গ। বলো, আশা করি বুঝতে পেরেছো, কেউ যদি বুঝতে না পারো কমেন্ট করবে, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, একবারের জায়গায় 10 বার বুঝিয়ে দেবো। বলো, কেউ কথা বলছো না কেন? হ্যাঁ বলো একদম, হ্যাঁ বলো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম, মাঝখানে যখন বুঝবো, যখন দুপাশে দেখো দুপাশে আলাদা আলাদা আছে না, দুপাশে গুরু আছে মাঝখানে লঘু রয়েছে, তাহলে এটা হচ্ছে র হয়ে গেল, জ্বর মানেই মাঝখানে, এইভাবে মাথায় রাখবে বা তোমাদের নিজেদের মতো করে মাথায় রাখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। এইবার আসি তোমাদের আরেকটা টপিকে, সেটা হচ্ছে গণ তো আমরা বুঝলাম, তাহলে 10টা গণ নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে জ্যোতি। জ্যোতি মানে কি কেউ বলতে পারবে? জ্যোতি মানে কি বলো? না না, জ্যোতি মানে আলো নয়, হ্যাঁ ওই অন্য একটা, সে জ্যোতি আলাদা জ্যোতি, এ জ্যোতি সে জ্যোতি নয়, এ জ্যোতি হচ্ছে ছন্দের জ্যোতি। ছন্দের জ্যোতি কি? জ্যোতি মানে দেখো, আমরা যখন কোনো পদ্য পড়ি বা শ্লোক পড়ি, আমরা কি গড় গড় করে পড়ে ফেলি? পড়ি তো না, তাই তো, বলো? হ্যাঁ, কি করি মাঝে মাঝে থামি,
তাই তো? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এই যখন আমরা পড়ছি আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এরকম তো বলি না। বলি কি? গড় গড় করে পড়ে দিলাম, এরকম তো বলি না। কি বলি? প্রথমে কয়েক মানে কিছু কিছু জায়গায় গিয়ে বা শেষে গিয়ে আমরা থেমে যাই, বিশ্রাম নেই, একটু মানে জিহ্বাটাকে থামিয়ে দেই, তাই তো? আমরা সেখানে পড়তে পড়তে থেমে যাই, সেই সামান্য ক্ষণের জন্য হোক না কেন, একেবারে নয়, কিছুক্ষণের জন্য। ঠিক আছে? এই যে বিশ্রাম নেই, কার বিশ্রাম? জিহ্বার। এই যে যে জিহ্বার বিশ্রাম স্থান, যেখানে আমরা থেমে যাই, ঠিক আছে, পড়তে পড়তে যেখানে আমাদের থামতে হয়, কেন? যদি একবারে পড়ি ভালো লাগবে পড়তে? বলো, একদম পড়তে ভালো লাগবে না। তাহলে আমরা কি করব? তাহলে মাঝে মাঝে একটু বিশ্রামও নিতে হয়, মানে মাঝে মাঝে একটু থামতে হয়, তাহলে শুনতে ভালো লাগে নাকি? বুঝতে পারলে? সেই যে বিশ্রাম স্থান, যেখানে জিহ্বা থেমে যায়, যেখানে আমরা বলতে বলতে থেমে যাই, সেইটাই হচ্ছে জিহ্বার বিশ্রাম স্থানকেই আমাদের জ্যোতি বলা হয়। মানে একটু শুদ্ধভাবে আমরা বলতে পারি, জিহ্বার বিশ্রাম স্থানকেই জ্যোতি বলে। যেখানে আমরা থামবো সেটাই হচ্ছে জ্যোতি। বুঝতে পারলে? এবার এই ছন্দমঞ্জরি কে লিখেছেন? আচার্য গঙ্গা দাস। কে লিখেছেন? আচার্য গঙ্গা দাস। এবার ইনি কি করেছেন? এবার কোথায় কোথায় থামতে হবে, কোন কোন শ্লোকে কোথায় কোথায় থামতে হবে, উনি লক্ষণের মধ্যে, মানে প্রত্যেকটা যখন ছন্দ তিনি মানে ছন্দের লক্ষণ করেছেন, মানে ছন্দ সম্পর্কে বলেছেন, সেই লক্ষণে তিনি বলে দিয়েছেন যে কোথায় কোথায় থামতে হবে। কিভাবে বলে দিয়েছেন সেই বিষয়ে এখন জানবো। উনি কিছু শব্দের প্রয়োগ করেছেন। ওকে, উনি কি করেছেন? কিছু শব্দের প্রয়োগ করেছেন, যে শব্দগুলো দিয়ে আমাদের বুঝতে হবে যে কোন অক্ষরে আমাদের জ্যোতি রয়েছে, অর্থাৎ থামতে হবে। জ্যোতি মানে কি? মানে কোথায় গিয়ে আমাদের থামতে হবে। ওকে, গড় গড় করে পড়ে গেলে হবে না, যে উনি বলে দিয়েছেন কোথায় গিয়ে আমাদের থামতে হবে, সেই বিষয়টা আমাদের একটু জানতে হবে। ধরো নেত্র, কোথাও নেত্র বলা আছে, লক্ষণের মধ্যে নেত্র বলা আছে, তার মানে আমাদের বুঝতে হবে তৃতীয় বর্ণে গিয়ে আমাদের থেমে যেতে হবে। ধরো কোথাও বলা আছে অব্দি, সমুদ্র বা বেদ বা অম্বুধি, ঠিক আছে, সরি, অম্বুধি ময়বায়োৎসব, হ্যাঁ, তাহলে সেখানে বুঝতে হবে চতুর্থ বর্ণে। যদি দেখালো বেদ বলা আছে, তার মানে বুঝতে হবে লক্ষণের মধ্যে বেদ বলা আছে, আমি একটু পরে আসবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে বুঝতে হবে চতুর্থ বর্ণে আমাদের থামতে হবে। ধরো বলল বান, আমরা কি জানি? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, মানে বান মানেই বুঝতে হবে কি? বান মানে বুঝতে হবে পাঁচ। ঠিক আছে? তারপর রস, রিপু, ঋতু, আমরা কি জানি কটা ঋতু? ছটা। তাহলে ঋতু বা রিপু রস যদি থাকে তাহলে বুঝবো ষষ্ঠ বর্ণে আমাদের থেমে যেতে হবে। তারপর যদি থাকে নাগ, মুনি, আমরা কি জানি? সপ্তর্ষি মুনি, সপ্তর্ষি ঋষি, তাই তো? এগুলো জানি তো। লোক, সপ্তলোক, ঘোড়া কটা? সাতটা ঘোড়া থাকে না? তার আমরা বুঝবো সাত। মানে এইগুলো যদি উল্লেখ থাকে তার মানে বুঝবো আমাদের সপ্তম বর্ণে আমাদের থামতে হবে। এছাড়া সর্প, ভোগী, বসু, এইগুলো বুঝলে আমরা বুঝবো অষ্টম অক্ষরে আমাদের থামতে হবে। ওকে, গ্রহ, কতগুলো গ্রহ? আমরা বসু মানে অষ্টবসু জানি, গ্রহ নবগ্রহ, ঠিক আছে, এভাবে মাথায় রাখতে পারো, আমি একটু পরে বলে দিচ্ছি। তারপরে হচ্ছে দিক, দিক মানে কত? দিক বা আশা, দিক মানে কত? 10, একদম। তারপর আসি হচ্ছে 11 হচ্ছে তোমার রুদ্র, রুদ্র হচ্ছে, রুদ্র যদি থাকে তার মানে বুঝবো একাদশ অক্ষরে আমাদের জ্যোতি থাকতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে সবশেষে হচ্ছে আদিত্য, আদিত্য বা সূর্য যদি থাকে তার মানে বুঝবো দ্বাদশ অক্ষরে আমাদের জ্যোতি থাকতে হবে। ঠিক আছে? ঝটপট লিখে নাও। আর বোঝার সুবিধা, মনে রাখার সুবিধা দেখো, তিনে নেত্র ছোটবেলায় আমরা পড়েছি, চারে বেদ,
তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, হ্যাঁ সাথে আমরা সমুদ্র বলি, কিন্তু সমুদ্র এখানে বুঝলে সমুদ্র থাকলে চার হবে, ঠিক আছে, এখানে শুধু আলাদা। আমরা সপ্তর্ষি, ঋষি, সপ্তলোক, সাতটা ঘোড়া এগুলো আমরা বুঝি। যাই হোক, অষ্ট বসু, নয় নবগ্রহ, দশে দিক, দেখেছো, একাদশ রুদ্র, আর দ্বাদশ হচ্ছে সূর্য। ক্লিয়ার? মনে রাখার সুবিধার্থে আমি বলে দিলাম, তোমাদের মতো করে মনে রাখবে, কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে চলেছে। ওকে, তাহলে বুঝলে, যখনই এরকম উল্লেখ থাকবে তখন বুঝবো যে না, এই অক্ষরের পরে আমাদের জ্যোতি বসাতে হবে। যেমন একটা উদাহরণ নেই, আমরা ছোট্ট একটা উদাহরণ নেই, চলো। ধরো আমি বললাম শালিনী ছন্দের একটা উদাহরণ নেই, হ্যাঁ, কি বলা হয়েছে, আমরা শালিনী ছন্দ পড়ছি। ওকে, প্রথমে উদাহরণের জন্য, পরে ডিটেলসে আসবো। শালিনী ছন্দের লক্ষণ করা হচ্ছে মাত্তৌ গৌ চেত চেত শালিনী বেদলোক। যাই হোক, তোমার পাশে কীর্তন হচ্ছে, তোমাদের একটু শুনতে হয়তো অসুবিধা হতে পারে। যাই হোক, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আনমিউট করে বলবে, ঠিক আছে? হ্যাঁ বলো, বুঝতে পারছো তো? ওকে, চলো, ঠিক আছে। বলছে কি, মত্ত গো চেচ্ছেলানি বেদলোকই, মত্ত গো চেচ্ছেলানি বেদলোকই। প্রথমে আসি, এখানে কি আছে, ম আছে। এখানে দেখো ত, তয় তয় মানে কি, এখানে তয় মানে ত, দুটো ত, তাই তো? তার মানে আমরা বুঝবো ত ত গৌ, নর শব্দের দ্বিতীয়ার এক বচন, এই যে দ্বিতীয়ার প্রথমার দ্বিবচন, এটা দুটো। গৌ মানে কি, ও মানে দুটো, দেখো তৌ মানে দুটো ছিল, ত ত, গৌ মানে দুটো গ, তাহলে গ গ। আর এটাকে যদি আমরা ভাঙি, এখানে পাবো চেত প্লাস শালিনী, ঠিক আছে, সন্ধির জন্য চেত শালিনী হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আছে কি চেত শালিনী। আপাতত এইটুকু দেখি, পরে আমরা ওইটুকু যাচ্ছি। কি বলছে, যে ছন্দের, ভালো করে বুঝবে, তাহলে আমরা অর্থটা কি করব, যে ছন্দের প্রত্যেকটা চরণে, প্রত্যেকটা চরণে মানে চারটে লাইন থাকে, প্রত্যেকটা চরণেই যখন ম, ত, ত, গ, গ, কটা গণ হলো, 1 2 3 4 5, এই পাঁচটা গণ ক্রম অনুসারে থাকবে, এমন নয় ত আগে থাকবে ম পরে থাকবে, এমন নয়। প্রথমে ম থাকবে, তারপরে ত থাকবে, তারপরে ত, তারপরে গ, তারপরে গ। যখন এরকম পাঁচটা গণ ক্রমানুসারে থাকবে, তখন সেটা হয়ে যাবে শালিনী ছন্দ। এবার, আচ্ছা এইটা আমরা পরে আসবো, ঠিক আছে। এবার কথা হচ্ছে, যদি প্রশ্ন আসে এখানে শালিনী ছন্দে কতগুলো অক্ষর আছে, তাহলে কি করে বুঝবো বলো? অক্ষর গণনা আমরা কি করে করব? দেখো, তোমাদের এটা আমি বলিনি, একটু বলে দেই, অক্ষর গণনা কি করে করতে হয় বলো। দেখো, যদি অক্ষর গণনা আমাদের করতে হয়, তাহলে করে ভালো করে দেখো, প্রত্যেকটাতে কটা করে আছে, 1 2 3, প্রত্যেকটাতে তিনটে করে অক্ষর থাকবে, তাই তো, 1 2 3, প্রত্যেকটাতে তিনটে করে অক্ষর আছে, শুধুমাত্র গয়ে একটা অক্ষর আর লয়ে একটা অক্ষর, বাকি সবগুলোতে তিনটে করে অক্ষর থাকবে। ওকে, তাহলে সেই হিসাবে যদি আমরা গুনি, তাহলে দেখো, ময়ে তাহলে কটা অক্ষর আছে, তিনটে, তয়ে তিনটে, তয়ে তিনটে, গয়ে কটা হবে, তাহলে গয়ে একটা, আবার এই গয়ে একটা, তো টোটাল কতগুলো অক্ষর হচ্ছে, 3 3 9 10 11, তাহলে এটা 11টা, 11টাকে আমরা কি বলি, একাদশ, একাদশাক্ষর, ঠিক আছে। তাহলে আমরা বলবো এটা একাদশ অক্ষর বিশিষ্ট একটা কি ছন্দ। দেখো, ছন্দ তিন ধরনের হয়, তোমাদের আগে হয়তো বলা হয়নি। যাই হোক, এটা হচ্ছে একটা সমবৃত্ত ছন্দ। যাই হোক, এর বিষয়ে আমি পরে আলোচনা করব, যে একাদশ অক্ষর বিশিষ্ট কি কি গণ থাকবে, ম গণ, ত গণ, ত গণ, গ গণ, গ গণ, পাঁচটা গণ ক্রমানুসারে থাকবে, এবং কতগুলো অক্ষর হবে, একাদশ অক্ষর বিশিষ্ট হলে তখন সেটা হয়ে যাবে শালিনী ছন্দ। ওকে, এবার এই ছন্দে প্রথমে কত, বেদ মানে কি, বেদ ও লোকই, প্রথমে বেদ মানে কি বলো। এবার এখানে দেখো জ্যোতির কথা বলছে, বেদ মানে কত,
হ্যাঁ, বেদ মানে 4 আর লোক মানে সপ্তলোক মানে 7। মানে প্রথমে চতুর্থ অক্ষরে জ্যোতি হবে এবং তারপরে সপ্তম অক্ষরে জ্যোতি হবে। ওকে, দেখো দুটো যোগ করে দেখো 11ই আসবে। বুঝতে পারলে? প্রথমে চতুর্থ অক্ষরে জ্যোতি হবে, তারপরে সপ্তম অক্ষরে, মানে প্রথমে চতুর্থ বর্ণে আমাদের কি হবে? থামতে হবে, তারপরে সপ্তম বর্ণ অর্থাৎ শেষ বর্ণে গিয়ে আমাদের থামতে হবে। ক্লিয়ার? দেখো লোক মানে কি, এই দেখো লোক মানে সপ্ত, ঠিক আছে, আর বেদ মানে 4। ক্লিয়ার হলো? তাহলে একটা উদাহরণ দিয়ে দেখি। ধরো বললাম বাহুত শেপং ক্রন্দিতং ক্রন্দিতং ক্রন্দিতুং চ প্রবৃত্তা। ঠিক আছে, প্রথমে আমরা কি করব? তিনটে তিনটে করে ভাঙবো, 1 2 3। দেখো প্রথমে 1 2, এবার তটাকে বর্ণ ধরবো। আগেই বলেছি হস আর ত এইগুলোকে বর্ণ হিসেবে ধরা যাবে না। তারপরে লুপ্ত অ, এটাও মাথায় রাখবে, লুপ্ত অ এটাকেও বর্ণ হিসাবে ধরা যাবে না, তার মানে এটা বর্ণ নয়, তার মানে এইটা বর্ণ। তাহলে এই হয়ে গেল তিনটে। ক্লিয়ার? তারপর 1 2 3, তারপর 1 2 3, তারপরে 1 আর 2 দুটো আলাদা আলাদা হয়ে গেল, দুটো হয়ে গেল, তিনটে হচ্ছে না, তার মানে কি করব? দুটোকে আলাদা আলাদা করে দিলাম। এরপর আসি আমরা স্ক্যান করতে। প্রথমে কি আছে? আকার, আ মানে গুরু, তারপরে কি আছে? দীর্ঘ, দীর্ঘ মানেও কি? তারপরে তার আগে আমাদের ত আছে, তার মানে বুঝবো এটা গুরু। তারপরে কি আছে? এ, হয় একার এ, এ মানে গুরু, কারণ আমরা জানি অ, হর্ষই, হস্যু আর রি এই চারটে হচ্ছে লঘু, লঘুর চিহ্ন ইউ। তারপর অনেশ্বর আছে, অনেশ্বর বিসর্গ গুরু। তারপর তারপর কয়রা ফেলা অ আছে, কিন্তু আগে দেখো যুক্ত বর্ণ আছে, এটাও যদি যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের আগের বর্ণ গুরু, আর এটাও যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের আগের বর্ণ গুরু। তারপরে 9 দয় হস্যি আছে, ই, ই মানে লঘু, ঠিক আছে। তারপরে তয় হস্যু, কিন্তু সঙ্গে আছে অনেশ্বর, অনেশ্বর বিসর্গ গুরু। তারপরে চতে অ আছে, তার মানে হওয়ার কথা লঘু, কিন্তু র ফেলা যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের আগের বর্ণ গুরু, তাই তো। তারপর অ, পয়রা ফেলা কিছু নেই মানে অ আছে, অ মানে লঘু। তারপর বয় রি, রি মানে হচ্ছে লঘু হওয়ার কথা, কিন্তু এখানে কি তয় তয় আছে, তয় তয় মানে কি যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের আগের বর্ণ গুরু। আর শেষ বর্ণ তো এমনি গুরু হয়, কিছু দেখার দরকার পড়ে না, যদিও এখানে আকার আছে। ক্লিয়ার? এইবার আসি আমরা তোমার গণ বসাতে। কি কি? প্রথমে দেখো আমরা দেখবো ভয়, তস, মন, তাহলে 1 2 3 তিনটেই গুরু, তাহলে প্রথমটা গুরু, তাহলে 3 মানে এটা 1 2 3, 3 মানে ম। তারপরে দুটো গুরু, দুটো গুরু মানে কি? 2 কে 2 হচ্ছে ত, গুরুতে ত। দুটোই আবার গুরু, তার মানে আবার ত। তার লাস্টে দেখো একটা গুরু, তার মানে গ, একটা গুরু তার মানে গ। তাহলে কি কি বর্ণ আসলো? ম, ত, ত, গ, গ। দেখো কতগুলো বর্ণ হলো? 1 2 3, আমরা এটাকে বর্ণ হিসেবে ধরবো না, তাহলে বা একটা, আ একটা, দীর্ঘ একটা, দুটো, তটাকে ধরলাম না, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, হলো 11টা অক্ষর। ঠিক আছে, তাহলে এটা কি ছন্দ? যেখানে ম, ত, ত, গ, গ এই পাঁচটা গণ ক্রমানুসারে থাকবে, সেটাকে কি ছন্দ বলবো? শালিনী ছন্দ। তাহলে এটা কি ছন্দ হয়ে গেল? শালিনী ছন্দ হয়ে গেল। এবার শালিনী ছন্দে প্রথম চতুর্থ বর্ণে জ্যোতি হবে। তাহলে হিসাব করি, 1 2 3, আর তটাকে তো বর্ণ ধরবো না, 3, চতুর্থ বর্ণ কোনটা? এটা। তাহলে এখানে একটা জ্যোতির চিহ্ন আমরা এখন স্টার বসিয়ে দেবো, তার মানে এখানে কি আমাদের থামতে হবে, তার মানে আমরা কি বলবো? বাহুত শেপম, বাহুত শেপং, এইখানে গিয়ে থেমে যাব। তারপরে তারপরে বলছে লোক, ওই লোক মানে কত? 7,
তাহলে সপ্তম অক্ষরে গিয়ে আমাদের থামতে হবে। সপ্তম অক্ষর কোন এর পরে? 1 2 3 4 5 6 7। 7 মানে কি? সবার শেষ বর্ণে। তাহলে সবার শেষ বর্ণে গিয়ে আমরা জ্যোতি হবে। তার মানে আমরা যদি উচ্চারণ করে দেখি তাহলে কিভাবে বলবো? বাহুচ্ছেপং ক্রন্দিতুং চ প্রবৃত্ত্যা। বুঝতে পারলে? বাহুচ্ছেপং, থেমে গেলাম মানে এখানে জ্যোতি হলো। জ্যোতি মানে কি? যেখানে থামবো, বিশ্রাম স্থান, যেখানে আমরা বিশ্রাম নেবো। আমরা কে বিশ্রাম নেয়? কথা কে বলে? জীব। জীবের মাধ্যমে আমরা কথা বলি, তাই তো? মানে আওয়াজটা বেরোচ্ছে ভেতর থেকে, কিন্তু জীব ছাড়া তো কথা বলতে পারবো না, নাকি? যাই হোক, তাহলে এটাকে এই জন্য বলা হয় জ্যোতি হচ্ছে জিহ্বার বিশ্রাম স্থান। তাহলে আমরা বলবো বাহুচ্ছেপম ক্রন্দিতুম। বাহুচ্ছেপম, থেমে গেলাম, তারপরে ক্রন্দিতুম চ প্রবৃত্তা। আর কোথাও থামতে পারবো না, একদম শেষে গিয়ে। অর্থাৎ যেখানে যেখানে আহ আচার্য গঙ্গাদাস বলবেন যে এখানে এখানে জ্যোতি আছে, অর্থাৎ সেখানে সেই 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 বর্ণে গিয়ে আমাদের থামতে হবে। আশা করি এইটুকু বুঝতে পারলে। ছন্দ সম্বন্ধে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে বলো। আর যারা ইউটিউব থেকে দেখছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত অনলাইন ক্লাসে যুক্ত হওনি, মনে করছো অনলাইন ক্লাস নেবে, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমাদের সংস্কৃত কক্ষা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখানে সমস্ত কিছু তোমরা কোর্স পেয়ে যাবে। ওকে? আর কারো তাহলে কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, আমি তোমাদের কিছু প্র্যাকটিস সেটের জন্য তোমাদের দিয়ে দেবো, সেগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে, করে আমাকে পাঠাবে। ওকে? ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আরো অন্য ভিডিওতে দেখা হচ্ছে। চলো।